যেই মানুষটার মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না। এটাই আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক, এটা আমি চাই না। ও বেঁচে থাকলে অ্যাটলিস্ট আমার বাচ্চা বলতে পারবে যে তার মানে বাবা বেঁচে আছে। ওর যে মায়া আমার প্রতি, এটা মনে হয় যে মানে আমি 7 জনম পার করে দিতে পারবো। ওই দিন ও আমাকে লাস্ট আই লাভ ইউ বলছিল। দর্শক, আমলকি প্রেজেন্টস প্রেমের গল্পে আপনাদের সাথে আছি আমি তানভীর লিমন, এবং আজকে আমার অতিথি হিসেবে আছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ এবং উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আছি। আপনাকে স্বাগত চ্যানেল আইয়ের এই প্রেমের গল্পে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক কথা আমরা শুনেছি, কিন্তু সেই নেতিবাচকতাকে আপনি ইতিবাচকতায় মোড় ঘুরিয়ে দিয়েছেন আপনার কাজ দিয়ে, আপনার স্বামীর প্রতি আপনার দায়িত্ববোধের পরিচয় দিয়ে। আমরা একটু শুনতে চাই, ভাইয়া যখন অসুস্থ হলেন তারপর থেকে আপনার যে দীর্ঘ যাত্রা, ব্যাংককে হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা, পুরো গল্পটাই একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। মোড় ঘুরিয়ে দেওয়ার বা না দেওয়ার, মানুষ আসলে একটা মানে বয়সের ব্যবধান থাকলে আমরা না সব কিছু একটা ধারণা করে নিই। আমরা এরকম দেখছি যে ছোটোবেলায় আমাদের গ্রামে অনেক বয়সের গ্যাপে বিয়ে হয়, বাট যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সো দেখা গেছে যে একটু কম বয়স বেশি বয়স বিয়ে হলে আমরা অনেক কিছু আসলে ভেবে নিই। বাট মানুষ যার যার জীবনেরটা কিন্তু সেই বলতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সত্যি সেটা কিন্তু সত্যি। আপনি যতই সত্যিটাকে মানে যত নেতিবাচকতা হোক আর ইতিবাচকতা হোক, যেটা দিয়ে আপনি ঢাকতে চান, আলটিমেটলি যেটা সত্যি এটা একদিন না একদিন মানে প্রকাশ হবে বা মানুষ বুঝতে পারবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে অক্টোবরের 4 তারিখে হচ্ছে হঠাৎ করেই ঘুমের মধ্যে সে অসুস্থ হয়ে যায়, সিজারের মতো আর কি, খিঁচুনি। তো যখন খিঁচুনি হয় তখন সে ঘুমের মধ্যে আমাকে মানে ধাক্কা দিতেছিল। তখন আমি বুঝতেছিলাম যে মানে ও সামথিং ইজ রং। আমি তখন পানি দিলাম ওর মুখে, তখন আমি দেখলাম যে ও কথা বলতেছে না। আমি ফার্স্টে ভাবছিলাম যে ও হয়তো ঘুমের ঘোরে এরকম করতেছে। তো দেখি ওকে আমি আর জাগাইতে পারতেছি না, তো এরকম করে 2 মিনিট চলে যায়। তো পরে আমি লাইট অন করে, মানে আমার সবসময় একটা কনসার্ন থাকতো যে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, এর আগেও সে 2 বছর আগে একবার লাইফ সাপোর্টে ছিল, তো ওর স্বাস্থ্যের বিষয়ে আমার সবসময় একটা আমি কনসার্ন থাকতাম। তো যখন আমি দেখলাম যে ও এরকমই করতেছে, তো তখন আমি সাথে সাথে ফার্স্টে হচ্ছে আমার বোনকে ফোন দিলাম, ও আমার নিচের ফ্লোরেই থাকে। তো তারপরে আমি সাথে সাথে আমার ড্রাইভারকে কল দিলাম যে তাড়াতাড়ি মানে গাড়ি বের করো, যে ওকে হসপিটালে নিয়ে যাবো। তো তখন আমার ভাই বোন উপরে আসলো, ওরা ওর হাত পা মালিশ করলো। তো ওর কোনোভাবেই আর মানে ও কোনো কথা বলতেছিল না, জাস্ট খিঁচুনি দিচ্ছিল আর কি। সো আমি খেয়াল করলাম যে ও টাং বাইট করতেছে। তো আমরা জাস্ট এই টোটাল ঘটনাটা 10 মিনিটসের মতো। তখন আপনার 5:30 বাজে। আমি সাথে সাথে ওকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই। তো ওর মধ্যে ইমার্জেন্সিতে কল করা ছিল আগেই, তো ওনারা হচ্ছে বাইরে দাঁড়াইছিল, তো ওইভাবে ওকে নিয়ে যাওয়া হয়। তখন ওরা হচ্ছে ওদের যে ট্রিটমেন্ট সেটা চালু করে। দেন ওরা আমাকে বলে যে ম্যাডাম স্যারকে তো আইসিইউতে লাইফ সাপোর্ট দিতে হবে, তো আমরা সেখানে নিয়ে যাচ্ছি। অ্যান্ড ওরা সিটি স্ক্যান করায়, বাট ওরা ঠিক ধরতে পারছিল না যে ওর কী হয়েছে। ওই দিন আর কিছুই ধরতে পারে না, ওইভাবে আইসিইউতে থাকে। পরের দিন সকালে হচ্ছে যে আপনার প্রফেসর আসে, ওকে দেখে, দেন অ্যাগেন একটা সিটি স্ক্যান করতে বলে। তো ওই সিটি স্ক্যানটা করে পরের দিন একদম বিকাল 5টার দিকে, তখন অলমোস্ট 36 আওয়ার্স গন। তখন সিটি স্ক্যান করে বলে যে আপনার হাজব্যান্ডের একটা মানে মারাত্মক ব্রেন স্ট্রোক হয়েছে, যেটা আসলে আর কিছু করার নেই। তো আমরা যেটা জানি যে স্ট্রোকের ক্ষেত্রে আসলে 6 আওয়ার্সের মধ্যে আসলে ট্রিটমেন্ট শুরু করতে হয়। তো যেহেতু এটা 36 ঘন্টা পার হয়ে গেছে, তখন অলরেডি ওর ব্রেন হচ্ছে যেটা সোয়েলিং শুরু হয়ে গেছে। সো তখন আমি রাতেও যিনি ডাক্তারদের সাথে পুরো একটা টিম, নিউরোসার্জন সবাই আমার সাথে বসে, দেন বলে যে আপনার আর কিছু করার নাই, উনি এইভাবে যতক্ষণ বেঁচে থাকে। তখন আসলে মানে এটা আসলে কেউ মানে আমার মনে হয় না যে যা মানে কেউ এটা শুনতে চায় যে আপনার প্রিয় মানুষ আপনার চোখের সামনে চলে যাবে, মানে আপনার কিছু করার থাকবে না। সো তখন আমি ডাক্তারকে বলি যে আমি কি ওকে বিদেশে নিয়ে গেলে মানে
বেটার কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট আছে কিনা। তো ওনারা বলে যে আপনি যেখানে নিয়ে যান এটার আসলে আর কোনো ট্রিটমেন্ট নাই। তো তখন আমি কয়েক জায়গায় কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, ব্যাংককের কথা বলি, বিকজ মানে আমার ছিল যে যদি 1%ও চান্স থাকে সেটাকে আমি কাজে লাগাইতে চাই। সো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে তখন ওর এটা অ্যাকসেপ্ট করে এবং ব্যাংককের বার্মনঘাট থেকে অ্যাকসেপ্ট করে। তখন আমি মানে ওরা বলে তুমি পেশেন্টকে নিয়ে আসো, তখন আমি এখানে বলি যে না, আমি নিয়েই যাব আমার পেশেন্টকে। চুল পড়ছে? আপনার চুল পড়ার সমস্যার সমাধানের এখনই সময়। আমলকি হেয়ার অয়েল ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হবে এবং চুলের প্রাকৃতিক বৃদ্ধি হবে। আমলকি হেয়ার অয়েল। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। মানে আমি যদি আমার বেস্ট ট্রাইটা না করি আমার সারা জীবন রিগ্রেট হবে যে আমি করতে পারলাম না কিছু, আমার কাছে অপশন ছিল, আমি কেন অপশনটা নিলাম না, যদি বিদেশে নিলে ভালো হয়ে যায়, উন্নত ট্রিটমেন্ট চিকিৎসা গেলে। তো ওইটা ভেবে আমি তখন এখান থেকে আমি কেস সামারি নেই, বিদেশে পাঠাই, ওরা নিয়ে যেতে বলে। তো তখন সিঙ্গাপুরের আমার হাজব্যান্ড যেহেতু ব্রিটিশ সিটিজেন ছিল, তো ওর আসলে ভিসা সংক্রান্ত কোনো ইস্যু ছিল না, বাট আমার সিঙ্গাপুরের ভিসা ছিল না, বাট ইমার্জেন্সি ভিসা করতেও একদিন লাগবে। সো আমার হাতে সে 24 ঘন্টা সময় নাই, যেখানে ডাক্তার বলছে যে কোনো সময় আপনি তাকে হারাই ফেলতে পারেন। পরবর্তীতে আমার ব্যাংককের ভিসা ছিল, সো যেহেতু ব্যাংকক থেকেও এটা অ্যাকসেপ্ট করছে বার্মনঘাট থেকে, তো তখন আমি ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্স কথা বলে, তো কিন্তু আনফর্চুনেটলি ওই দিন থাইল্যান্ডের কোনো এয়ার অ্যাম্বুলেন্স আমরা পাচ্ছিলাম না, সব বুকড ছিল। তখন আমি আসলে অলমোস্ট আমাকে ডাবল পেমেন্ট করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে, ওইটাও অনিশ্চিত ছিল কারণ তখন আসলে 5ই আগস্টের পরে দেশের চিত্র চেঞ্জ হয়ে গেছে। তখন NSI DGFI ক্লিয়ারেন্স লাগে এবং রাতের মধ্যে তারা আসলে ক্লিয়ারেন্স দিতে চাচ্ছিল না, বলতেছিল পরের দিন, কারণ রাজনৈতিক ইস্যু কিনা অনেক কিছু ব্যাপার থাকে। বাট আল্লাহ সহায় ছিল যে ওই দিন আসলে ওনাদেরকে যখন আমার ছবি পাঠানো হয় দেখে আমাকে চিনে এবং বুঝে যে আমি কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তি না, পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়ে দেয় ওই দিন রাতেই। পরের দিন সকালে 10টায় আসলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসে, ওখান থেকে আপনার ডাক্তাররা এসে এখান থেকে বুঝে নেয়, দেন আমি ওকে ওই সময়টা আসলে এমন ছিল যে এখানকার ডাক্তাররা বলতেছিল যে আমরা ওনাকে ICU থেকে বের করে সিটি স্ক্যান রুমে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, আর আপনি ওনাকে এখান থেকে দেশের বাইরে নেওয়ার সাহস করতেছেন। বাট আমার কাছে আসলে কোনো অপশন ছিল না, মনে হচ্ছে যে আমি 1% চান্সও মিস করবো না। তানি, যখন হচ্ছে একটা বৃহত্তর মহল আপনাকে নিয়ে বলতো যে আপনি টাকার জন্য যে মানুষটাকে বিয়ে করেছেন, এরকম একটা কথা বলতো, তো যে মানুষটার জীবনের আসলে 1%ও ভালো থাকার বা বাঁচার সম্ভাবনা নেই, সেই জায়গা থেকে এত ব্যয়বহুল চিকিৎসার জন্য আসলে আপনি কেন নিয়ে গেলেন? আল্লাহ আসলে আমাদের যার যতদিন আয়ু রেখেছে আমরা ততদিন বেঁচে থাকবো, আমি কালকে বেঁচে থাকবো কিনা আমি জানি না, বাট আমার এখন আর ওই রিগ্রেটটা নাই যে না আমি ট্রাই করি নাই। আমি সবসময় অনেক আত্মবিশ্বাসী যে আমার কাছে আমি সারা জীবন টাকা ইনকাম করবো, বাট আমি যদি আমার বেস্ট ট্রাইটা না করি আমি সারা জীবন অনুশোচনায় আমি মরে যেতাম যে আমি আমার হাজব্যান্ডের জন্য বেস্ট ট্রাই করি নাই। তো সেই জায়গা থেকে দেন আমি ওই দিন ফ্লাই করি এবং আমি ওই হসপিটাল থেকে বের হওয়ার থেকে শুরু করে ব্যাংককে যে একদম হসপিটালে হ্যান্ডওভার পর্যন্ত ওই পুরো সময়টা আমার মনে হয় আমি 1 সেকেন্ডের জন্য আমার হাজব্যান্ডের থেকে আমি চোখ ফেরাই নাই, বিকজ ওর হার্টবিট তখন লাইক 220 230 এরকম হয়ে যাচ্ছিলো, হার্টবিট এত আনস্টেবল ছিল, সব কিছু খুব আনস্টেবল ছিল। সো এয়ার অ্যাম্বুলেন্সে আমি একাই ওর সাথে ফ্লাই করি, তো আর ডক্টর ছিল 2 জন। তো ওই সময়টা যখন আমি ওখানে নিয়ে যাই তখন আমার কাছে ওখানকার ডাক্তাররা ওখানকার আসলে সিস্টেম অনেক ডিফারেন্ট, ওনারা যেভাবে ওকে গ্রহণ করে এবং সাথে সাথে মেডিকেল বোর্ড বসায় সব কিছু করে, আমার কাছে অ্যাটলিস্ট তখন মনে হয়েছে যে ও যেমনই হোক, ও সম্পূর্ণ সুস্থ হোক বা না হোক, বাট ও বেঁচে থাক। আমার কাছে একটাই বিষয় ছিল যে ও বেঁচে থাক, ও বেঁচে থাকলে অ্যাটলিস্ট আমার বাচ্চা বলতে পারবে যে তার বাবা বেঁচে আছে, আমি বলতে পারবো যে আমার হাজব্যান্ড বেঁচে আছে। যেমন ও 3 মাস 11 দিন ছিল লাইফ সাপোর্টে, তো ও যতক্ষণ ছিল আমার সব সময় 24 ঘন্টা এটা মাথায় থাকতো, আমি বাংলাদেশে আসলেও আমি কখন যাব ও ওখানে আছে এইটা। বাট এখন দেখেন আমি সারা দিন কেঁদে মরে গেলেও কিন্তু আমি এটা আর আমি যেটা হারাইছি সেটা কোনো দিন ফেরত পাবো না। সো কোনো অপ্রাপ্তি ফিল হয় যে সাদাত ভাইকে
এই জিনিসটা আসলে দিতে ইচ্ছা ছিল বা করার ইচ্ছা ছিল, সেটা করতে পারেনি, সেটাই চিকিৎসার বাইরে এরকম কিছু আছে? হ্যাঁ, অপ্রাপ্তি আসলে টা, মানুষ মানুষ তো অনেক কিছু ভাবে, বাট আমাদের দুইজনের বন্ডিংটা খুবই ভালো ছিল। মানে আমরা ডেফিনেটলি আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা পছন্দ করে বিয়ে করেছি। সো আমি যখন ওকে বিয়ে করি আমি একবারও চিন্তা করিনি আমার ফ্যামিলি কী ভাববে, আমার বাবা তখন বেঁচে ছিল, আমার ফ্যামিলিকে আমি কী জবাব দিব, যেহেতু আমার জীবন এর আগেও আমি নিজের ইচ্ছা একটা ঘটনা ঘটিয়েছি, বা সমাজ কিভাবে নিবে। আমি জানতাম যে মানুষ আমার দিকেই আঙ্গুল তুলবে, যেহেতু আমার বয়স কম, যে আমি হয়তো টাকার লোভে বিয়ে করছি হ্যান ত্যান। তো আমার আসলে আমার সাথে ওর খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। মানে আমরা নিঃসন্দেহে সব, মানে থাকে না যে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারে না, যে ও কি মনে করতেছে বা আমি কি মনে করতেছি, বাট আমরা দুজন একজন আরেকজনের সাথে সব কিছু মানে শেয়ার করতে পারতাম। অপ্রাপ্তির জায়গাটা হচ্ছে আমি আমি আমার মনে হয় 24 সালে আমি এত বেশি কাজ করছি, আমার যে ধাক্কাগুলো খাইছে, কারণ আমার তো ব্যাপারটা এমন না যে আমার মানে পিছনে মানে কোনো ব্যাকআপ আছে বা আমার অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে যেটা দিয়ে আমি বিজনেসটা ইয়ে করবো। আমার তো যেটা আমি করেছি নিজে পরিশ্রম করে একটু একটু করে করেছি, একটু একটু করে করেছি। সো আমাকে 24 সালটা প্রচুর কাজ করা লাগছে, আমি কোনোদিন অফ ডে কাটাই নাই। সো আমার হাজব্যান্ড না, মানে জানি না হয়তো সে চলে যাবে দেখে, সে আমাকে সবসময় বলতো যে তুমি না আগের মতো টাইম দাও না, মানে তুমি আগে আমরা কত ঘুরতে যাইতাম, মানে অফ ডে হলে আমরা ঘুরতে যাইতাম, বাট তুমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছো এখন। মানে এই একটা মানে এখন অনুশোচনা আমার কাজ করে যে আমি কেন ওকে টাইম দিলাম না। কিন্তু আসলে আমি জানি না এটা আমার আসলে দোষও না, মানে থাকে না যে এই বছরটা আমার এত খারাপ গেছে, আমাকে প্রচুর কাজ করা লাগতো। একটা বিষয় দেখেছি যে আপনি চিকিৎসার জন্য কিন্তু একটা সময় হচ্ছে যেই মানুষটার প্রতিষ্ঠানে অসংখ্য কর্মচারী কাজ করতো বা লাইভ করতো অনেক বাইরের লোকজন এসে, আপনি কিন্তু আসলে অন্য প্রতিষ্ঠানে লাইভ করারও আবেদন করেছিলেন যে আপনি প্রোডাক্ট প্রয়োজন হলে প্রমোট করবেন, লাইভ করবেন। হ্যাঁ, আমি একটু বলি, আমি একটু ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোও শুনতে চাই। ওকে আমি ব্যাংককে বার্মানগড় হসপিটাল নিয়ে যাই, ওখানের আইসিউর কস্ট ছিল পার ডে 12 থেকে 13 লাখ টাকা পার ডে। তো আমি আসলে তখন অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমি আসলে এটা কীভাবে সামলাবো, মানে আমি কি পারবো। তখন আসলে আমার কাছে মনে হয়েছে আচ্ছা প্রয়োজনে আমি অন্যান্য ব্র্যান্ডকে প্রমোট করবো, যেহেতু আল্লাহর রহমতে আমার মানে একটু হলেও ফেস ভ্যালু আছে, সো আর মানুষ আমাকে বিশ্বাস করে, সো প্রয়োজনে আমি অন্য ব্র্যান্ডকে প্রমোট করব। পরবর্তীতে অবশ্য আমার মানে অনেক ব্র্যান্ড আমাকে অফার করে, বাট আমি যেহেতু আমাকে ম্যাক্সিমাম সময় ব্যাংককে থাকা লাগতো, সো আমি আসলে একটা ব্র্যান্ডের থেকে টাকা নিব, তাকে ঠিকমতো প্রমোট করতে পারবো না, ওটা আবার পরবর্তী সময় আমার দুর্নাম হবে, ওটা আমি আসলে পরে চাই না। এবং আমার সেক্ষেত্রে আমার আসলে অফিসের আমার যারা স্টাফ তাদেরকে অনেক ক্রেডিট দিতে হয়, ওরা আমাকে অনেক সাপোর্ট করছে যে ম্যাডাম আসলে আপনি এই সময়টা আমাদের কোম্পানিতে দেন, আমরা এটা মানে যেভাবে হোক আমরা এটা ম্যানেজ করবো, আমরা সবাই মিলে এটা ম্যানেজ করবো। সো আমরা একটা টিম আকারে কাজ করি, আমি ব্যাংকক বাংলাদেশ এরকম করে সো এভাবে করে ফিনান্সিয়াল ক্রাইসিস আসলে অনেক বেশি। আমি আসলে লাস্টের দিকে আপনার অনেক থাকে না যে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। আমি জানি না মানুষ বিশ্বাস করবে কি না, আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পরে সবাই বলতেছিল যে তাহলে তোমার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে তুমি খবর নাও বা তুমি ওর সম্পর্কে কি জানো। আসলে আমার হাজব্যান্ডের সাথে ফিনান্সিয়াল যে বিষয়টা ছিল, যে ও কত টাকা ইনকাম করে বা ওর আসলে আদৌতে কোনো সেভিংস আছে কি না, এগুলো নিয়ে না আমরা খুব একটা কথা বলতাম না, যেহেতু ও ওর মতো করে খরচ করতো, আমি আমার মতো ইনকাম করতাম, এবং আমি এইভাবেই ইউজ টু, মানে আমি নিজে ইনকাম করব, নিজে খরচ করব, আমি এভাবেই ইউজ টু। আমি কখনোই ওর উপর ফিনান্সিয়ালি নির্ভরশীল ছিলাম না, ও আমার উপর নির্ভরশীল ছিল না। তো ও অসুস্থ হওয়ার পরে ওর একটা অ্যাকাউন্ট, মানে ওর একটাই ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটা আপনার ঢাকা ব্যাংকে। পরে এখানে আমি ব্যাংকে যে ওর যে অ্যামাউন্টটা থাকে, আমি ব্যাংকে অ্যাপ্লিকেশন করি, ম্যানেজার সাহেবের সাথে কথা বলি, ওই অ্যামাউন্টটা মানে ওই হসপিটালের 1 ঘন্টার বিল। কিন্তু মানুষ তো জানে বা বাইরের যারা জানে যে সাদাত ভাইও তো একজন প্রতিষ্ঠিত। হ্যাঁ, ও প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ওর আপনাকে বুঝতে হবে মানে এটা আসলে গল্প কথা না, এটা জীবনের বাস্তব। ওর জীবনের বড় একটা সময় ও কিন্তু পার করে আসছে। ওর অতীত ছিল, ওর ছেলে মেয়ে ছিল, তাদেরকে সে বড় করছে, তারা স্টাবলিশড হয়েছে। ওর জীবনের শেষ সময়টা কিন্তু সে আমার কাছে আসছে, এবং ও খুব মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ওর বাবা ছিল WHO ডক্টর, ওর দাদা ছিল মুসলিম লিগ্যাল লয়ার। সো আর ও ইংল্যান্ডে পড়াশোনা করছে, ওখানেই সে করতো। আর এখানে যেটা হয়েছে যে
ও যে অ্যামাউন্টটা ইনকাম মানে ও যে অ্যামাউন্টটা সে ইনকাম করতো বা যেটা সে স্যালারি পাইতো ও একটা মানে কোম্পানিতে ছিল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সো সেটা ও খরচ করতো, ও সংসারে খরচ করতো। আমরা প্রচুর বিদেশে ঘুরতে যেতাম। মানুষ যেটা ভাবে যে আহামরি একদম মানে মনে হয় শত শত কোটি টাকা মানে নিয়ে একদম আমি মানে বিয়ে করে ফেলছি, ইটস নট লাইক দ্যাট। আমি ওইটা তখন আমার জন্য আসলে একটা মানে আমি যখন ব্যাংকে খবর নিই, যখন আমি শুনি যে লাইক 1,54,000 টাকার মতো ওর অ্যাকাউন্টে আছে, সো আসলে তখন তো আসলে আমার নাথিং টু সে। আমি তখন মানসিকভাবে মানে ফিনান্সিয়াল এটা একটা বড় প্রেশার, আমি পার ডে এত টাকা বিল দেওয়া, সো মানসিক প্রেশার অনেক বেশি ছিল। বাট আমার একটা জিনিস কি যে বললাম আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, আমার মনের জোর অনেক বেশি। আমি মনে হয় মনের জোরেই মানে এতটা দিন ওখানে পার করতে পারছি। বা এটা যদি আমি মানে ও যতদিন বেঁচে থাকতো হয়তো বা আমি অতদিন করতাম। ব্যাংককের হসপিটালের ডাক্তাররা আমাকে 2টা অপশন দেয় যে এখানে চিকিৎসা অনেক ব্যয়বহুল, তুমি যদি এখানে তোমার কাছে 2টা অপশন, যে তুমি এই ধরনের পেশেন্টকে নর্মালি কেউ বাঁচিয়ে রাখে না, তুমি তার লাইফ সাপোর্টটা খুলে দিতে পারো। আর আরেকটা অপশন আছে যে না, আমরা তাকে মেডিসিন দিয়ে যতক্ষণ মানে আল্লাহ তাকে বাঁচায় রাখে, আমরা তাকে মেডিসিন দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করতে পারি, বাট ও আর কোনো দিন সুস্থ হবে না। ওর জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম, নাই বলতে গেলেই চলে, মানে 1%, যদি মানে আল্লাহ কোনো মিরাক্কেল ঘটায়, আদারওয়াইজ ওর জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা নেই। ও এইভাবে যতক্ষণ থাকে লাইফ সাপোর্টে থাকবে। তখন আসলে এটা হসপিটাল থেকে বলছে, আমি ওকে ইনস্ট্যান্ট বলছি যে নো, আমি এটা পারবো না। এবং আমি ওখানে আসলে প্রায় ওখানে আমি ভর্তি করে যেতে ওটা অনেক বেশি ব্যয়বহুল। আমি ওখানে প্রায় 10-12টা হসপিটালে যাই। প্রতিদিন আমি সকালবেলা হইলে বিভিন্ন হসপিটালে যেতাম, যে কথা বলতাম। আসলে ওইটাই তো বেস্ট হসপিটাল। অন্যান্য হসপিটালে গেলে সবাই আমাকে একই কথা বলতো, তুমি এই পেশেন্টকে মানে কেন বাঁচায় রাখছো। মানে এই যে দীর্ঘ যাত্রার যে মানসিক শক্তিটা সাদাত ভাইয়ের হয়েছিলেন, কিন্তু আপনি পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আপনার মানসিক শক্তি দেওয়ার জন্য আসলে কারা ছিল আপনার পাশে? আপনার দিন শুরু হোক স্বাস্থ্যকর ড্রিঙ্ক আমলকি হালাল বিউটি কোলাজেন দিয়ে, যা চুলের বৃদ্ধি, তারুণ্যময় ত্বক ও নখ মজবুত রাখতে সাহায্য করে। নিজেকে এবং ত্বককে রিচার্জ করতে দৈনন্দিন রুটিনে পান করুন আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিঙ্ক। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। আমার ফ্যামিলির সবাই অনেক সাপোর্ট করছেন, সোশ্যাল মিডিয়াতেও আমাকে মানুষজন অনেক সাপোর্ট করছে। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মানুষটা না মানে আমাকে এত বেশি ভালোবাসছে। মানে আমরা যেই ধরেন 7 বছর একসাথে ছিলাম, এই 7 বছর আমি মানে এত মানে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ওনার কোনো দোষ বা ওনার কোনো ভুল, মানে এখন না আমি আপনাকে মানে ওর একটা দোষ বা একটা ভুল কোনো কিছু আমি বলতে পারবো না। মানে মানুষ মাত্র আমাদের অনেক ভুল থাকে, অনেক কিছু থাকে, বাট এই মুহূর্তে আপনি জিজ্ঞাসা করলে আমার কাছে মনে হয় যে ও মানুষটা না মানে আমি সবসময় বলতাম, এটা আগেও বহুবার বলছি, ও আর একটু ভালো হলে ও ফেরেশতা হয়ে যেত হয়তো। মানে এই 7 বছরের যে ভালোবাসাটা বা ওর যে মানে মায়া আমার প্রতি, এটা মনে হয় যে মানে আমি 7 জনম পার করে দিতে পারবো। আপনি যেহেতু 7 জনম পার করে দেওয়ার কথাটা বললেন, আপনি বিয়ে করবেন এরপর কবে? বিয়ে করবেন কিনা এই প্রশ্নটা করেন। এই প্রশ্নটা আমি আসলে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং অনেক কোটি কোটি মানুষ আমাকে দেখে, এই প্রশ্নটা আসলে আমাকে প্রত্যেকটা লাইভেই শুনতে হয়। ইভেন আসলে মানুষ আমরা আসলে আমাদের নিজেদের মানে গণ্ডিটা বা চারপাশের পরিবেশটা যেমন আমি যেভাবে বড় হয়েছি, আমি কিন্তু অন্যজনকে নিয়ে ওইভাবেই চিন্তা করি। সো একজন তার সারাউন্ডিং যেমন, সে কিন্তু ওইভাবে করে অন্যজন সম্পর্কে মন্তব্য করে, তার বাইরে কিন্তু সে যেতে পারে না। সো আসলে মানুষ অনেক কিছু মনে করে, বাট আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় জানেন লিমন ভাই, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনা করে, আল্লাহ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ সব কিছু করেন। বাট তারপরে না আমাদের প্রত্যেকটা মানুষের, আমি তো আমাকে চিনি, আমার নিজের উপর একটা অগাধ বিশ্বাস, অগাধ কন্ট্রোল আছে আমার নিজের উপরে, বা আমি কি করতে পারি বা সর্বোচ্চ আমি কত দূর যেতে পারি সেটা কিন্তু আমি জানি। সো আমার কাছে মনে হয় না যে, অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানেন, বাট আমার নিজের উপরে অগাধ বিশ্বাস আছে বা কন্ট্রোল আছে যে আমি এটা করবো না কোনোদিন। বিকজ আমি কোনোদিন চাই না, এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক,
এটা আমি চাই না, কারণ আমি না এত ভালোবাসা পাইছি, আমি এই ভালোবাসাটাকে বাঁচায় রাখতে চাই নিজের মধ্যে। সাদাত ভাইয়ের কোন বিষয়গুলো এখনো খুব বেশি মনে পড়ে এবং আপনাকে খুব বেশি পীড়া দেয়? আমার হাজব্যান্ড মারা যাওয়ার 10 দিন পর থেকে আমাকে কাজে ব্যাক করতে হয়। তো মানুষ অনেক কথা শোনায় যে আপনি ইদ্যত পালন করেন নাই, ধর্মীয় বিষয় থেকে আসলে অনেক কথা শোনায়। হয়তো আমি পারি নাই আসলে, বিকজ আমার সেই সিচুয়েশন নাই। আমি আর্থিকভাবে অনেক, মানে আমি বললাম তো 24 সালে আমার উপর দিয়ে অনেক কিছু গেছে। তারপর লাস্টে যে ধাক্কাটা ছিল, আমার হাজব্যান্ড এতদিন অসুস্থ ছিল, তো আমি আর্থিকভাবে অনেক ঋণগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত। সো আমি পারি নাই মানে করতে, কারণ অনেকে দূর থেকে বলে যে হ্যাঁ আপনি স্টাফ দিয়ে ব্যবসা চালানো যায়, স্টাফ দিয়ে করান, হ্যান্ড করেন, ত্যান করেন। আসলে তারা তো বিজনেস বুঝে না। বাট আমার বিজনেসটা আমি জানি না, এক একজনের এক এক রকম পলিসি, বাট আমার বিজনেসটা আমার ফেসবুকের উপরেই চলে। তো আমি যখন কাজের মধ্যে ডুবে থাকি, ইটস ওকে, তখন আমার মনে পড়ে যে আমি এরকম হয়তো যে আমি লাইভ করতেছি, আমার হাজব্যান্ড ফোন দিছে, ভাই আমি লাইভ করতেছি, দুনিয়ার কেউ ফোন দিলে আমি রিসিভ করতাম না, বাট আমার হাজব্যান্ড ফোন দিলে আমি ইনস্ট্যান্ট রিসিভ করতাম। মানে সেটা আমি যে কোনো সিচুয়েশনে থাকি, আমি সবসময় ওর ফোনটা আমি দেখার সাথে সাথে রিসিভ করতাম। তো এটা তো মনে পড়ে। আর আমার সবচেয়ে বেশি অশান্তি লাগে আমি যখন বাসায় যাই, আমি কাজ শেষ করে যখন বাসায় যাই, নর্মালি এরকম হয়তো আমি যত রাতেই বাসায় যাই, আমি যেহেতু প্রচুর কাজ করি, আমি বাসায় যে ও ঘুমায় থাকলেও আমাকে দেখলেই ও উঠে যেত। আমি মাঝে মাঝে মানে চিল্লাচিল্লি করতাম যে তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, উঠো কেন। বাট ও আমাকে, আমার মানে ওরও সবসময় কনসার্ন থাকতো যে আমি বাসায় আসবো। ও আমার শব্দটা পেলেই উঠে যেত। মানে আমি ধরেন খুব আস্তে আস্তে করে বাসায় ঢুকছি, আস্তে আস্তে করে রুমের দরজাটা খুলছি, বাট ও উঠে যেত। উঠে তুমি কি খাবা, চলো, তুমি তো খাও নাই, চলো তোমাকে খাবার গরম করে দিই। আমি বলতাম তুমি ঘুমাও না। ও প্রতিদিন কিছু না কিছু, মানে ও আমাকে খাওয়াবেই। মানে রাতে এটা বসে থাকতো, ও আমার সাথে অনেক গল্প করতে পছন্দ করতো। যেমন আমরা যেটা হয় কি যে আমরা অনেক সময় ফোনে স্ক্রলিং করি, অনেক কিছু দেখতে থাকি। তো আমি যেটাই করি না কেন, আমার হাজব্যান্ড আমার পাশে বসে থাকতো। মেয়েরা আসলে কি চায়? সঙ্গ চায়, সম্মান চায়, ভালোবাসা চায়, নাকি টাকা চায়? আসলে মেয়েরা আসলে এক একজনের, আজকাল তো মানে যুগটা চেঞ্জ হয়ে গেছে, এক মানে এটা মেয়ে আর ছেলে নাই, ব্যক্তি মানুষ হিসেবে এক একজনের চাওয়া এক এক রকম। বাট অ্যাজ এ পার্সন আমার সবসময় চাওয়া ছিল একজন বিশ্বস্ত মানে সঙ্গী, একজন সাপোর্টিভ সঙ্গী। মানে হয় না যে আমি একদম যেমন মানুষ চাইতাম, আমার হাজব্যান্ড একদম ওরকমই মানুষ। মানে ওর সাথে আমার মানে মানুষের সংসার জীবনে আসলে মানসিক কানেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় যে ভালো মানুষের সঙ্গটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি সবসময় চাইতাম যে ওর মতো একজন ভালো মানুষ আমার পাশে থাকুক, নিঃসন্দেহে। মানে আই রিপিট যে ওর মতো একজন ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ আমি দুনিয়াতে আর দেখিনি। ধরেন আমি কোনো একটা মানে মিস্টেক করছি, কোনো একটা ভুল করছি, আমি ওটা আবার ওকে বলে দিতাম যে আমার এটা এই হয়েছে সে হয়েছে। মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। ইভেন ও যেদিন অসুস্থ হয় তার একদিন আগে আমি আর ও একসাথে রংপুরে যাই। তো রংপুরে আমার একটা ব্রাঞ্চ আছে, ওই দিন আমরা একসাথে ফ্লাইটে ব্যাক করি সন্ধ্যায়। আমার মনে হচ্ছে ওই দিন ফ্লাইটে এরকম আমরা হাত ধরে বসেছিলাম পাশাপাশি সিটে। তো আমাকে বলতেছে যে আগে তো আমরা অনেক বেশি ফ্লাই করতাম, এখন আসলে আমাদের, তুমি এত ব্যস্ত হয়ে গেছো যে এত বেশি এখন আর আগের মতো ফ্লাই করা হয় না। তো ওই দিন ও আমাকে লাস্ট আই লাভ ইউ বলছিল। মানে হয় না যে আমরা কথায় কথায় এরকম আই লাভ ইউ বলা হয়তো, বা এই 24 সালের আগে আমরা অনেক বেশি একসাথে বেশি টাইম স্পেন্ড করতাম। দুপুরবেলা আমি রংপুরে যেদিন যাই, আমরা সকালের ফ্লাইটে গেছি, আমি একটু অসুস্থ ফিল করতেছিলাম। তো আমি 2 ঘন্টার জন্য আমরা একটা হোটেলে উঠি এবং উঠে আমি ঘুমায় যাই। তো আমি ঘুমাই গেছি, ও না বসেই ছিল। মানে আমাকে আবার 2 ঘন্টা পরে ঘুম থেকে জাগাবে, যেহেতু আমার লাইভ আছে, আবার পরবর্তীতে আমার ফ্লাইট আছে। তো আমি যখন ঘুম থেকে উঠছি, উঠে রেডি হইতেছি, তো আমাকে মানে ও বলতেছে যে তুমি কি জানো, তুমি একদিন অনেক, তুমি এত পরিশ্রম করো, তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী হবা, মানে দেখবা যে পৃথিবীতে তোমার অনেক নাম হবে, কিন্তু সেদিন আমি থাকবো না। এই অনেক প্রাপ্তির ভিড়েও কোন ছোট্ট অপ্রাপ্তিটা খুব মিস করবেন, যেটা সাদাত ভাই আপনাকে আসলে দিতে পারতো, ওই মানুষটাই? এটাই মানে ওনাই। সরি। ওকে।
টনি আপনি আমার মানে আমার কাছে এখন মনে হয় যেমন ভাইয়া মানে আমি এত মানে আমি এখনো অনেক কাজ করি, মানে আমি কাজ করে একটা জায়গায় আসছি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ইনশাল্লাহ আমি কিন্তু আরো অনেক দূরে যাব। আমি এবছর দুবাইতে আমি অ্যাপ লঞ্চ করতেছি। বাট যেই মানুষটার মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না, এটাই। দর্শক, এই ভারী সময়ের বিপরীতে আসলে আমার বলার কিছু নেই। আমাদের সাথে আলোচনায় ছিলেন রুবায়েত ফাতেমা টনি। আমরা তার গল্প শুনলাম। আগামী পর্বে নতুন কোনো প্রেমের গল্প নিয়ে, নতুন কোনো অপ্রাপ্তির গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথেই থাকবেন।